তালাক কাকে বলে, তালাকের শ্রেণী বিভাগ আলোচনা করো। অনেকে লিখছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক ভালোভাবে শোনা যাচ্ছে, ধন্যবাদ। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করতে পারি। আমি মনে করি যে আমাদের বঙ্গবন্ধু ল কলেজের 2018-19 সেশনে যারা পরীক্ষা দিবে 22 তারিখ এবং 29 তারিখে শ্রম আইন এবং কর আইন, অবশ্যই দুইটা পরীক্ষা দিতে ভালো হবে। পাশাপাশি আমাদের 19-20 সেশন এবং 20-21 সেশনে আজকে যারা শিক্ষার্থী যারা অনলাইনে ক্লাসটা শুনছেন ওদের জন্য শুভকামনা। অবশ্যই আপনি ক্লাসটা শুনবেন। আজকে একটা ব্যতিক্রমধর্মী ক্লাস আমরা করার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় যে গল্প করতে করতে পড়া হয়ে যায়, আজকেরটা অনেকটা তাই গল্প আকারে আমরা পড়ার চেষ্টা করব। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল যে মুসলিম আইনের ফারায়েজ। আমি মূলত ফারায়েজটা পড়াই, প্রিন্সিপাল স্যার যেহেতু থিওরিটিক্যাল বিষয়গুলো পড়াবে, আমাদের পাশাপাশি আপনাদের সুহেল স্যারও পড়াবে। আমরা ছোট্ট একটা প্রশ্ন একটু আলোচনা করব, তালাক কাকে বলে এবং তালাকের শ্রেণী বিভাগ বা প্রকারভেদ আলোচনা করো। আপনারা যারা এই পেজটা এখনো শেয়ার দিচ্ছে না তারা একটু শেয়ার দেন, যারা আমরা সবাই দেখতে পাই। আমরা চলে আসি যে তালাক কাকে বলে বা তালাক বলতে কি বুঝি। এই তালাকের প্রশ্নটা পড়ার আগে আমি ছোট্ট একটা গল্প বলবো আপনাদেরকে। ছোট্ট একটা কি বলবো, গল্প বলবো। আমি গল্পটা শুরু করতেছি। আমি প্রথম দিন ক্লাসে বলেছিলাম যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন এই 2 বছরের যে আমরা এলএলবি কোর্স যারা আমরা ভর্তি হই, তারা কিন্তু অনেক একটা উদ্দেশ্য নিয়ে ভর্তি হয়। যে উদ্দেশ্যগুলো কি, যে আমাকে অবশ্যই 2 বছরের কোর্স কেন আমরা ভর্তি, এবং এখানে আমরা কেন নিয়মিত স্টুডেন্ট বা রানিং স্টুডেন্ট পাই না, কেন একটু বয়স্ক স্টুডেন্ট পাই। তাদের মনের ভিতরে একটা জিদ থাকে, একটা ক্ষোভ নিয়ে কিন্তু ভর্তি হয় যে হয়তোবা তারা কোনো সময় একটা মামলায় পড়েছিল, মিথ্যা মামলা, অথবা দেখা যায় যে তারা একটা জমি জমা নিয়ে বিরোধ, অথবা কোনো সময় দেখা যায় একটা আইনজীবীর সাথে একটু ঝামেলা হয়েছে, বা কেউ আপনার ওদের যে প্রতিষ্ঠান অথবা ওদের যে কোম্পানি, ওই কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার, কোর্টে যাইতে হয়। বিভিন্ন দিক বিবেচনা করে কিন্তু ওনারা এই বয়সে লতে ভর্তি হয় এবং তখন জিজ্ঞাসা করে যে ল পড়তে হলে কি প্রয়োজন। গ্রাজুয়েশন কমপ্লিট করলে ল পড়া যায়, ঠিক আছে, একটা খুব নিয়ে হয়। আজকে এই প্রশ্নটা যখন আমরা আলোচনা করতে যাব, তার আগে যখন আমরা ছোট্ট একটা গল্প বলবো, এই গল্প অনেকের জীবনের সাথে মিলে যেতে পারে। যদি মিলে যায় তাহলে বলা যাবে না স্যার এত জানে কিভাবে। আসলে অভিজ্ঞতা, এটা অভিজ্ঞতা। আমরা দেখি, আমরা ওখানে বলছিলাম যে ছোট্ট একটা গল্প দিয়ে এই প্রশ্নটা শুরু করব। আমি গল্পটা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, যত না ইম্পর্টেন্ট গল্পটা তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। বলতেছে একজন মহিলা এক হুজুরের কাছে গিয়ে বললেন যে হুজুর, আমাকে এমন একটি তাবিজ দিন যেন আমার স্বামী আমার ভালোবাসায় পাগল হয়ে যায়, আমাকে ছাড়া অন্য কিছু না ভাবেন, কারণ তিনি খুব বদমেজাজি এবং রাগী। আমার মনে হচ্ছে তিনি আমাকে খুব একটা ভালোবাসেন না। হুজুর সব শুনে বললেন, প্রায় সব মহিলাদেরই একটাই অভিযোগ, সবাই আপনার মতো এমন করে ভাবেন। হুজুর ওই মহিলাটাকে বলতেছে সবাই আপনার মতো এমন করে ভাবেন। আচ্ছা তাহলে এর সমাধান শুনুন। হুজুর ওই মহিলাটাকে বলল, তাহলে তার সমাধান শুনুন। আমি আপনাকে একটা তাবিজ দিব। হুজুর বলতেছে যে হ্যাঁ, আমি আপনাকে কি করবো, একটা তাবিজ দিব, তবে এই তাবিজের জন্য সিংহের গাড়ের পশম লাগবে। যখন মহিলা বলল যে আমার স্বামী আমাকে ভালোবাসে না, তখন হুজুর বলল যে ঠিক আছে, আপনি তো তাবিজের জন্য আসছেন, আমি আপনাকে একটা তাবিজ দিব। এই তাবিজ বানানোর জন্য সিংহের গাড়ের কি লাগবে, পশম লাগবে। এরপর যখন আসবেন এটা নিয়ে আসবেন। হুজুর এটা বলে মহিলাকে কি করলো, চলে যেতে বললো এবং মহিলা চলে গেল। মহিলা চিন্তিত হয়ে ফিরে আসলেন। পরিচিত কয়েকজনের সাথে এ নিয়ে আলাপ করে জানলেন সিংহ ক্ষুধার্ত অবস্থায় শুধু হামলা করে। দ্যাট মিনস সিংহ যখন ক্ষুধার্ত থাকে তখনই কি করে, হামলা করে। পেট ভরা থাকলে হামলা করে না।
মহিলা সেই দিন থেকে নিকটস্থ গহীন জঙ্গলে গিয়ে দূর থেকে সিংহের অবস্থান লক্ষ্য করে গুস্ত নিক্ষেপ করে। এক পর্যায়ে এইভাবে ক্রমাগত গুস্ত দিতে দিতে সিংহের সাথে তার একটা ভাব হয়ে গেল। মহিলাটিও দিন দিন তার একটু একটু কাছে যেতে লাগলো। এইভাবে অনেকটা পুষ মেনে গেল। মহিলাটি তাকে খাবার দেওয়ার সময় মাথায় গাড়ে একটু একটু হাত বুলিয়ে দিতে লাগলো। সিংহ এতে অভ্যস্ত হয়ে গেল এবং মহিলা এইভাবে একদিন সিংহের গাড়ের পশম এনে হুজুরের নিকট বড় আশা নিয়ে উপস্থিত হলো। আজ তার মনে অনেক আনন্দ, অনেকদিন পর মনের আশা পূরণ হতে যাচ্ছে। এবার তার স্বামী তাকে ভালো না বেশে থাকতে পারবে না। হুজুর সিংহের কেশ দেখে অবাক হলেন। সিংহের কেশ দেখে জিজ্ঞাসা করলেন, আপনি এই অসাধ্য সাধন করলেন কিভাবে? সে বলল, আমি প্রথমে কিভাবে সিংহের মন পাওয়া যায় সেটা জেনে নেওয়ার চেষ্টা করি। অনেক পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে আমার লক্ষ্য সফল হয়েছে। তখন হুজুর বললেন, দেখুন বোন, আপনার স্বামী যত রাগী হোক না কেন, সিংহের চেয়ে হিংস্র বা রাগী নয়। আপনি স্বামীর ভালোবাসা পেতে জীবন বাজি রেখে সিংহের পিছনে যে পরিশ্রম করেছেন, এভাবে যদি আপনার স্বামী কি কাজ পছন্দ করে, কোন কথা বা আচরণে খুশি হয়, তা জেনে নিয়ে তার মতো চলেন, তাহলে আপনার প্রতি তার ভালোবাসার জন্য আর কোনো তাবিজের প্রয়োজন হবে না। কারণ আপনি আপনার স্বামীর ভালোবাসার জন্য পুরো একটা তাবিজ। এই কথা শুনে মহিলা ভাবলো, আসলেই তো। আসলে বাস্তব কথা কি জানেন? বাস্তব কথা হলো, প্রতিটি ঘরে আজকাল এই সমস্যা। প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে আমাদের সংসারগুলো ছোট হয়ে গেছে, আমাদের বাহির বড় হয়ে গেছে, আমাদের সংসারে কি যেন হয়ে যায়, আমরা চিৎকার চেঁচামেচি করতে থাকি। এতে আমাদের সংসারের শান্তি বিনষ্ট হয় এবং এক পর্যায়ে তালাকের পর্যায়ে চলে আসে। আমাদের আজকের প্রশ্ন তালাক। আজকের প্রশ্ন তালাক, তালাকের সংজ্ঞা, তালাকের শ্রেণী বিভাগ। আমরা যারা আজকের এই গল্পটা শুনলাম, এই গল্প থেকে একটা শিক্ষা নেওয়া দরকার। শিক্ষাটা এরকম যে সংসারের ছোটখাটো বিষয়ে সমস্যা জটিলতা থাকবেই, তার মানে এই নয় সেটা তালাকে পরিণত হবে। আমরা বলছিলাম যে তালাক কাকে বলে বা তালাক বলতে আমরা কি বুঝি। আমরা ওখানে বলছি যে তালাক আরবি শব্দ। তালাক আরবি শব্দ, এর অর্থ হচ্ছে খুলে ফেলা। তালাক আরবি শব্দ, এর অর্থ হচ্ছে খুলে ফেলা বা মুক্ত করে দেওয়া বা পরিত্যাগ করা বা বিচ্ছিন্ন করা। আমরা বলছিলাম তালাক আরবি শব্দ, এর অর্থ হচ্ছে খুলে ফেলা, মুক্ত করে দেওয়া, পরিত্যাগ করা বা বিচ্ছিন্ন করা। স্বামীর ইচ্ছা অনুসারে স্ত্রীর সাথে বিবাহ বন্ধনকে বিচ্ছিন্ন করাকে, স্বামীর ইচ্ছা অনুসারে স্ত্রীর সাথে বিবাহ বন্ধনকে বিচ্ছিন্ন করাকেই আমরা বলবো কি তালাক। আমরা বলছিলাম যে তালাকের শ্রেণী বিভাগ। এই শ্রেণী বিভাগের ক্ষেত্রে বলছি যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই তালাককে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আমরা প্রথমেই বলছি যে প্রত্যাহারযোগ্য বা রাজি তালাক। তালাকের ক্ষেত্রে আমরা কি বলছি? প্রত্যাহারযোগ্য বা রাজি তালাক। তাহলে কাকে আমরা প্রত্যাহারযোগ্য তালাক বলবো? ওখানে আমরা বলছি যে তালাক প্রত্যাহার করা যায় তাকে প্রত্যাহারযোগ্য বা রাজি তালাক বলা হয়। মানে যে তালাকটা কি করা যায়, প্রত্যাহার করা যায়, তাকে আমরা কি বলবো? প্রত্যাহারযোগ্য বা রাজি তালাক। আমরা বলছি অপ্রত্যাহারযোগ্য বা বাইন তালাক। আমরা কাকে অপ্রত্যাহারযোগ্য তালাক বলবো? স্বাভাবিকভাবে যদি আমরা সংজ্ঞায়িত করি, তাহলে আমরা যে তালাক প্রত্যাহার করা যায় না তাকে অপ্রত্যাহারযোগ্য বা বাইন তালাক বলা হয়।
আমরা বলছিলাম তালাকে তাওফিস, তালাকে কি তাওফিস। আমরা বলছি স্বামী নিজে তালাক দিতে পারে অথবা এই ক্ষমতা যদি তার স্ত্রীকে বা অন্য কোনো ব্যক্তিকে প্রদান করে তাহলে সেই ক্ষমতা অর্পণ করাকে তালাকে তাওফিস বলা হয়। আমরা প্রথমে বলছি যে তালাক কাকে বলে। আমরা বলছি তালাক আরবি শব্দ, এর অর্থ হচ্ছে খুলে ফেলা, মুক্ত করে দেওয়া, পরিত্যাগ করা বা বিচ্ছিন্ন করা। আমরা বলছি স্বামীর ইচ্ছা অনুসারে স্ত্রীর সাথে বিবাহ বন্ধনকে বিচ্ছিন্ন করা কি আমরা বলবো কি তালাক। অথবা আপনি এইভাবে বলতে পারেন কোন স্বামী কর্তৃক তার স্ত্রীকে বিবাহ বন্ধন থেকে মুক্ত করে দেওয়াকে আমরা কি বলবো তালাক। আমরা ওখানে বলছি যে তালাকের প্রকারভেদ। আমরা প্রথমে বলছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তালাককে আমরা এইভাবে ভাগ করতে পারি যে প্রত্যাহারযোগ্য বা রাজি তালাক। কাকে আমরা প্রত্যাহারযোগ্য তালাক বলবো? বলতেছে যে যে তালাক প্রত্যাহার করা যায় তাকে আমরা বলবো প্রত্যাহারযোগ্য বা রাজি তালাক। বলছে অপ্রত্যাহারযোগ্য বা বাইন তালাক আমরা কাকে বলবো? বলছে যে তালাক প্রত্যাহার করা যায় না তাকে আমরা বলবো অপ্রত্যাহারযোগ্য বা বাইন তালাক। বলছে তালাকে তাওফিস, বলতেছে স্বামী নিজে তালাক দিতে পারে অথবা এই ক্ষমতা যদি তার স্ত্রীকে বা অন্য কোনো ব্যক্তিকে প্রদান করে তাহলে সেই ক্ষমতা অর্পণ করাকে কি বলবো আমরা তালাকে তাওফিস। আমরা বলছি খোলা তালাক, কাকে আমরা খোলা তালাক বলবো? এই খোলা তালাকের ক্ষেত্রে আমরা সংজ্ঞায়িত করেছি এইভাবে যে যদি কোনো স্ত্রী তার স্বামীকে এই মর্মে প্রস্তাব প্রদান করে যে যদি কোনো স্ত্রী তার স্বামীকে এই মর্মে প্রস্তাব প্রদান করে যে তাকে বৈবাহিক অবস্থা থেকে মুক্তি প্রদান করলে ক্ষতিপূরণ দেওয়া হবে, তাকে বৈবাহিক অবস্থা থেকে মুক্তি প্রদান করলে কি করা হবে? ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই ক্ষেত্রে স্বামী যদি উক্ত প্রস্তাব গ্রহণ করে তাহলে তাকে আমরা কি বলবো? খোলা তালাক। তাহলে আমরা প্রথম কি পাইলাম যে প্রত্যাহারযোগ্য বা রাজি তালাক এক নাম্বার। আমরা 2 নাম্বার পাইলাম অপ্রত্যাহারযোগ্য বা বাইন তালাক। আমরা 3 নম্বরে পাইলাম তালাকে তাওফিস। আমরা 4 নম্বরে পাইলাম কি খোলা তালাক। আমরা পরে দেখি আমরা 5 মুবারাত তালাক। মুবারাত তালাক বলতে বলছে যে ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের পক্ষ থেকে বা পারস্পরিক সম্মতিতে বৈবাহিক অবস্থা বিচ্ছেদ ঘটানো হয় তাকে মুবারাত তালাক বলে। আমি আবার বলছি যে মুবারাত তালাক বলতে আমরা কি বুঝি? বলছি যে ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের পক্ষ থেকে বা পারস্পরিক সম্মতিতে বৈবাহিক অবস্থা বিচ্ছিন্ন ঘটানো হয় তাকে কি বলবো আমরা? মুবারাত তালাক। আমরা বলছি যে তালাকে আহসান বলছে স্ত্রীর তুহর অবস্থায়, স্ত্রীর কি অবস্থায়? তুহর বলতে যে পবিত্র, শরীর পবিত্র থাকা অবস্থায় যদি কোনো স্বামী এক তালাক উচ্চারণ করে এবং স্ত্রীর 3টি ঋতুকাল পর্যন্ত তার সাথে সহবাস না করে তাহলে তাকে তালাকে আহসান বলা হয়। দ্যাট মিনস বলতেছে যে স্ত্রীর 3 ঋতুকাল পর্যন্ত যদি স্বামী তার সাথে সহবাস না করে তাহলে আমরা যে তালাক হবে ওই তালাককে আমরা কি বলবো? তালাকে আহসান। আমরা বলছি তালাক ই হাসান। আমরা তালাক ই হাসান কাকে বলবো? বলতেছে যে স্ত্রীর 3টি তুহর অবস্থায় একবার করে তালাক উচ্চারণ করলে এবং এই সময়গুলিতে সহবাস না করলে তাকে তালাকে হাসান বলা হয়। আমরা এই তালাকের এই কয়টা শ্রেণী বিভাগ এখানে আমরা পেয়েছি। আমরা প্রথমেই বললাম যে তালাক কাকে বলে, তালাক কি শব্দ, তার অর্থ কি এবং তালাকের শ্রেণী বিভাগ। আমরা বলেছিলাম যে এই তালাকটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে খুলে ফেলা, মুক্ত করে দেওয়া, পরিত্যাগ করা অথবা বিচ্ছিন্ন করা। বলছে অন্যভাবে আমরা বলতে পারি যে এই সংজ্ঞাটা কোন স্বামী কর্তৃক তার স্ত্রীকে বিবাহ বন্ধন থেকে মুক্ত করে দেওয়াকে আমরা কি বলবো? তালাক। আর তালাকের প্রকারভেদের মধ্যে আমরা প্রথম পেয়েছি যে প্রত্যাহারযোগ্য বা রাজি তালাক। আমরা 2 নম্বরে পেয়েছি অপ্রত্যাহারযোগ্য বা বাইন তালাক। 3 নম্বরে পেয়েছি আমরা তালাকে তাওফিস। 4 নম্বরে পেয়েছি আমরা খোলা তালাক।
5 নম্বরে পেয়েছি আমরা মুবারাক তালাক, 6 নম্বরে পেয়েছি তালাকে হাসান এবং 7 পেয়েছি আমরা তালাকে হাসান। আমরা এই ছোট্ট একটা প্রশ্ন দিয়ে যেহেতু আমরা মুসলিম মাইন্ডে শুরু করেছিলাম, আমাদের এই প্রশ্নটা এই পর্যন্ত থাকবে। আমরা নেক্সট ক্লাসে এই তালাকের উপরে যে সমস্যাগুলো, ছোট ছোট সমস্যাগুলো আছে ওইগুলো নিয়ে আমরা এই অঙ্কের পাশাপাশি আমরা কি করব, আলোচনা করব। আজকে মুসলিম আইন, যেহেতু মুসলিম আইনের ফারাইজটা আমি পড়াই, সেহেতু আপনাদেরকে এই বিষয়টা খুব সহজ করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। পাশাপাশি আমাদের ইতিমধ্যে 3টা অঙ্ক আমরা আলোচনা করেছিলাম মুসলিম আইন থেকে। আজকে আমরা আরেকটা অঙ্ক আলোচনা করব। আমাদের সাথে একজন জয়েন করেছে, বলছে আমি বঙ্গবন্ধু ল কলেজ কুমিল্লা। যাক, বঙ্গবন্ধু ল কলেজ তো আমাদের, যেহেতু বঙ্গবন্ধু ল কলেজ ঢাকা আর উনি জয়েন করেছে বঙ্গবন্ধু ল কলেজ কুমিল্লা থেকে, কোনো সমস্যা নাই। আপনারা বেশি বেশি করে এই পেজটা শেয়ার করেন। আপনাদের অবশ্যই আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে আপনাদের বিন্দু মাত্র উপকারে আসার। যদি আমাদের এই লেকচার শিট শুনে অথবা আমাদের ক্লাসটা শুনে আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। এটা যেহেতু অনলাইন ক্লাস এবং আমাদের উন্মুক্ত ক্লাস, আমরা জুমে ক্লাস নিতে পারতাম, আমরা জুমে শুধু আমাদের স্টুডেন্টদের ক্লাসগুলো নিতে পারতাম না, নিয়ে যেহেতু আমাদের এটা উন্মুক্ত করে দিয়েছে আমরা, আমাদের যে এই পেজে আপনারা ঢোকেন তাহলে অবশ্যই আমাদের ক্লাসগুলো আপনারা পাবেন। আপনারা যারা জয়েন করেছেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি আজকে আমি মুসলিম আইনের মূল ক্লাসটা, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আজকে আমরা আলোচনা করব। বলছিলাম আমরা 1994 সালে, 1992 সালে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে জন্ম হয়েছে। 1994 থেকে আমাদের এই কোর্স চালু হয়েছে। সেই সুবাদে আমাদের প্রায় 18-19টা পরীক্ষা হয়ে গেছে। এরই মধ্যে আমাদের আজকে মুসলিম আইনের প্রায় 20টা আমরা প্রশ্ন এই পর্যন্ত পেয়েছি। 20-22টা প্রশ্নে 25-26টা 24-25টা প্রশ্নের অঙ্কের মধ্যে আমরা ইতিমধ্যে 3টা অঙ্ক আলোচনা করেছি এবং ওই অঙ্কগুলি ঘুরে ফিরে কোনো না কোনো 1 বছর আসছে। আজকে আমরা যে অঙ্কটা আলোচনা করব ওই অঙ্কটাও কোনো না কোনো 1 বছর আসছে। আপনারা যদি প্রশ্ন ব্যাংক কিনে নেন, ওই প্রশ্ন ব্যাংকের মধ্যে এটা অবশ্যই পাবেন। আজকে যে অঙ্কটা আমরা আলোচনা করব, আমরা প্রশ্নটা একটু বলে দিচ্ছি। প্রশ্ন ছিল, রোকেয়া বেগম মারা যাওয়ার সময় রেখে যান তার পিতা, স্বামী, মাতা। রোকেয়া বেগম মারা যাওয়ার সময় রেখে যান তার পিতা, স্বামী, মাতা, 2 আপন বোন, পিতামহ, 1 পুত্র 1 কন্যা এবং মৃত পুত্রের পুত্র। বলতেছে রোকেয়া বেগমের সম্পত্তি হানাফি বিধি এবং 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুসারে তার সম্পত্তি কি করো, বন্টন করো। আমরা এই অঙ্কটা আজকে কি করবো, একটু আলোচনা করব। আপনারা যদি সম্ভব হয় একটু খাতা কলম নিয়ে নেন, আমরা চেষ্টা করব যাতে করে এই অঙ্কটা আপনাদেরকে করে দেওয়ার পরে আপনারা সহজে করতে পারেন। আর আমরা যারা অঙ্কে একটু কাঁচা তারা বেশি বেশি করে শুনবো, আর যারা আমরা অঙ্কে একটু পাকা তারা চেষ্টা করবো যে আমার স্যার যখন বলবে বলার সাথে সাথে অঙ্কটা করে আমরা যাতে সহজে কি করতে পারি। যেমন আমরা আলোচ্য সমস্যা দেখবো কতগুলি অংশীদার, বলছি পিতা, তারপরে বলছি আমরা স্বামী, তারপরে বলছি আমরা মাতা, আমরা বলছি 2 আপন বোন, আমরা বলছি পিতামহ, বলছি 1 পুত্র 1 কন্যা এবং মৃত পুত্রের পুত্র। এই রোকেয়া বেগম তার কিছু সম্পত্তি আছে, বলছে এই রোকেয়া বেগমের যে তেজ্য সম্পত্তি তার এই উত্তরাধিকারী বা ওয়ারিশ যারা আছে এই ওয়ারিশগুলোর মধ্যে কি করো, বন্টন করো। আপনারা একটু বোর্ডে একটু খেয়াল করেন, আমরা বোর্ডের দিকে যদি একটু তাকাই আমরা ওটা করে দিচ্ছি, আপনারা একটু করার চেষ্টা করেন। আমরা প্রশ্নটা আবার একটু বলছি। আমাদের প্রশ্ন ছিল যে রোকেয়া বেগম মারা যাওয়ার সময় রেখে যান তার পিতা, স্বামী, মাতা, 2 আপন বোন, পিতামহ, 1 পুত্র 1 কন্যা এবং মৃত পুত্রের পুত্র। রোকেয়া বেগমের সম্পত্তি হানাফি আইন ও 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুসারে কি করো, বন্টন করো। আমরা প্রথম লিখি হানাফি নিয়ম অনুসারে।
হানাফি নিয়ম অনুসারে মনে করি রুকিয়া বেগমের মোট সম্পত্তির পরিমাণ 1। আমরা অংশীদারগুলো আগে একটু লিখে নেই। আমরা 8 জন অংশীদার পেয়েছি। আমরা এখানে 8 জন অংশীদার পেয়েছি। আমরা প্রথম বলছি পিতা, স্বামী, মাতা, 2 আপন বোন, পিতামহ, 1 পুত্র 1 কন্যা, মৃত পুত্রের কন্যা। আমাদের প্রশ্নটা কি ছিল আপনারা আবার একটু মনোযোগ দিয়ে শুনেন। আমাদের প্রশ্ন ছিল রুকিয়া বেগম মারা যাওয়ার সময় রেখে যান তার পিতা, স্বামী, মাতা, 2 আপন বোন, পিতামহ, 1 পুত্র 1 কন্যা, মৃত পুত্রের পুত্র। রুকিয়া বেগমের সম্পত্তি হানাফি আইন ও 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুসারে তার ওয়ারিশগণের মধ্যে বন্টন করো। আমরা লিখছি হানাফি নিয়ম অনুসারে। আমরা লিখছি পিতা কতটুকু সম্পত্তি পাবে? 6 ভাগের 1 অংশ। আমরা এখানে লিখি 6 ভাগের 1 অংশ অংশীদার হিসাবে। স্বামী 4 ভাগের 1 অংশ অংশীদার হিসাবে। মাতা 6 ভাগের 1 অংশ অংশীদার হিসাবে। আপন বোন 0, পিতামহ 0, 1 পুত্র 1 কন্যা অবশেষ প্রাপক। মৃত পুত্রের পুত্র 0, মৃত পুত্রের পুত্র 0। আপন বোন 0, আমরা লিখব সন্তান থাকায় বঞ্চিত। পিতামহ 0, এখানে পিতা থাকায় বঞ্চিত। মৃত পুত্রের পুত্র 0 লিখব পুত্র ও কন্যা থাকায় বঞ্চিত। আমরা বলছিলাম যে কোনো অঙ্কের রেশিও যদি আমরা বলতে পারি বা মনে রাখতে পারি তাহলে যে কোনো অঙ্ক করা খুবই সহজ। এই মুসলিম আইনে আপনাদের একটা সমস্যা আসবে, ওখানে প্রশ্নের মধ্যে বলা থাকবে যে এত নং প্রশ্ন সহ যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তার মানে এটা বাধ্যতামূলক। আর আমরা যারা এই ফরেস্টটা ভালো পারবো, হ্যাঁ, বা আমরা যারা করতে পারবো আমাদের জন্য ভালো। আমাদের সাথে জয়েন করেছেন বঙ্গবন্ধু টেম্পল চট্টগ্রাম একজন, ধন্যবাদ আপনাকে। যেহেতু আমরা কুমিল্লা বঙ্গবন্ধু ল কলেজ কুমিল্লার একজন স্টুডেন্ট পেয়েছি, চট্টগ্রামের একজন স্টুডেন্ট পেয়েছি। আমি চট্টগ্রামে প্রায় সময় মামলা করতে যাই, দেখা যায় মাসে 1বার 2বার যাওয়া হয়। আর সবচেয়ে মজার বিষয়, একদিন চট্টগ্রামে আমি
প্রথম অতিরিক্ত জেলা জজ আদালতে যখন মুন্সি আব্দুল মজিদ স্যার ছিলেন বিচারক, এখন নারী শিশু ট্রাইব্যুনালে চলে গেছেন, ওই স্যারের করে একটা মামলা করতে গিয়েছিলাম। মামলা যখন শুনানি করতেছি, শুনানি করে যখন বের হয়ে আসতেছিলাম, পিছন থেকে আমাকে ডাক দিয়েছে যে স্যার একটু দাঁড়ান। মানে দাঁড়ান, আমি দাঁড়ালাম ওখানে, যে ও আমার পরিচয় দিল যে স্যার আমি আপনার বঙ্গবন্ধু ল কলেজের স্টুডেন্ট। হ্যাঁ, ছেলেটার নাম রাজীব, আমাদের এখান থেকে পাশ করে এখন এই যে বার কাউন্সিল পরীক্ষা দিচ্ছে, রিটেনও সে রিটেন পরীক্ষা দিল, এমসিকিউ পাশ করে রিটেন পরীক্ষা দিল। তো যাই হোক, মানে ওখানে যে আমাদের অনেক একজন স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেছে, রাজীব ছেলেটার নাম, ওর বাড়ি হচ্ছে কক্সেস বাজার, আমাদের বঙ্গবন্ধু ল কলেজের স্টুডেন্ট। আমাদের কুমিল্লার একজন জয়েন করেছে, এক শিক্ষার্থী। গত ক্লাসে দেখলাম যে টাঙ্গাইল ল কলেজের একজন জয়েন করেছিল। আমি গতবার এক্সটার্নাল হিসেবে টাঙ্গাইল ল কলেজে গিয়েছিলাম। টাঙ্গাইল ল কলেজটা অনেক ভালো। টাঙ্গাইল ল কলেজ যিনি প্রিন্সিপাল স্যার ছিলেন, উনিও খুব অমায়িক একজন মানুষ, যথেষ্ট ভালো মানুষ। আমি 158 জন স্টুডেন্টের ভাইবা নিয়ে আসছি টাঙ্গাইল ল কলেজ থেকে, গত ফাইনাল যারা দিয়েছে ওদের আর কি। তো যাই হোক, আমাদের সাথে যারা জয়েন করেছেন, যুক্ত হয়েছেন, আমরা চেষ্টা করব আপনারা যাতে এখানে একটু উপকৃত হন। শুধু আমাদের বঙ্গবন্ধু ল কলেজ না, অন্যান্য ল কলেজে যারা আছেন, যদি আপনারা নিয়মিত আমাদের ক্লাসটা শুনেন, তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। আমরা যেখানে আসছিলাম, আমরা বলছি যে আজকের যে আলোচ্য যে অঙ্কটা, এই অঙ্কের মধ্যে থেকে আমরা পেয়েছি যে পিতা, আমরা বলছিলাম যে সুনির্দিষ্ট অংশীদারের মধ্যে 12 জন আছে। কয়জন আছে সুনির্দিষ্ট অংশীদার? 12 জন। বলছে সুনির্দিষ্ট অংশীদার কাকে বলে? বলছে আইনে যাদের অংশ সুনির্দিষ্ট করে দেওয়া আছে তারাই সুনির্দিষ্ট অংশীদার। আমরা বলছি যে আইনে যাদের অংশ সুনির্দিষ্ট করে দেওয়া আছে তারাই কি সুনির্দিষ্ট অংশীদার। আইনে যাদের অংশ কি করে দেওয়া আছে? সুনির্দিষ্ট করে দেওয়া আছে, তারাই কি সুনির্দিষ্ট অংশীদার। আমরা শারমিন কবির কি পেয়েছি, উনিও কুমিল্লা ল কলেজের একজন স্টুডেন্ট। ঠিক আছে, আপনারা শুনতে থাকেন আর আমাদের পেজটা শেয়ার করেন। শেয়ার করলে আপনাদের যারা বন্ধু বান্ধব বা শিক্ষার্থী আছে, ওরা কি করতে পারবে, দেখতে পারবে ক্লাসটুকুন। আমরা এখানে বলছি যে সুনির্দিষ্ট অংশীদার, আমরা বলছি আইনে যাদের অংশ সুনির্দিষ্ট করে দেওয়া আছে তারাই সুনির্দিষ্ট অংশীদার। এরকম 12 জন। কতজন? 12 জন। তারা অংশ পাবে, আবার ক্ষেত্র বিশেষে পাবে না, ওইটা আমাকে জানতে হবে কখন তারা পাবে না। এই 12 জন কার? আমরা প্রথম থেকে ক্লাসে বলতেছিলাম যে 12 জন হলো কন্যা, পুত্রের কন্যা, পুত্রের পুত্রের কন্যা, সহোদর বোন, বৈমাত্রিক বোন, প্রথম 5 জন। তারপরে বলছিলাম পিতা, প্রকৃত পিতামহ, প্রকৃত মাতামহ, এই 3 জন, এই 8 জন। আমরা বলছিলাম মাতা, বৈপিত্রিক ভাই বোন, ওরা 2 জন, এই 10 জন। তারপরে বলছিলাম স্বামী 11 জন, স্ত্রী 12 জন। এই 12 জন হচ্ছে আমাদের সুনির্দিষ্ট অংশীদার। আমাদের যে আজকের আলোচ্য অঙ্ক, এই অঙ্কের মধ্যে আমরা লিখছি যে স্যার এই পিতা কতটুকু সম্পত্তি পেয়েছে? 6 ভাগের 1 অংশ অংশীদার হিসাবে। আমরা বলছি যে মাতা 4 ভাগের 1 অংশ অংশীদার হিসাবে। আমরা লিখছি যে স্বামী 4 ভাগের 1 অংশ অংশীদার হিসাবে, মাতা 6 ভাগের 1 অংশ অংশীদার হিসাবে। আমরা এখানে লিখছি যে 2 আপন বোন 0, বলছি সন্তান থাকায় বঞ্চিত। আমরা লিখছি যে পিতামহ 0, পিতা থাকায় বঞ্চিত। আমরা বলছি 1 পুত্র 1 কন্যা অবশেষ প্রাপক, বলছি মৃত পুত্রের পুত্র ও কন্যা থাকায় বঞ্চিত, তারা সম্পত্তি এখান থেকে পাবে না। আমরা এইটুকু যদি আমরা অংশটা বসাইতে পারি, তাহলে আমাদের জন্য যে কোনো অঙ্ক করা সহজ। প্রশ্ন করতে পারেন স্যার পিতামহ তো সুনির্দিষ্ট অংশের মধ্যে আপনি বলছিলেন, তাহলে সে কেন বঞ্চিত হইল? হ্যাঁ, পিতামহ বঞ্চিত হয়েছে এই কারণে, এই পিতা থাকায়, এই পিতা আছে এই কারণে সে বঞ্চিত হয়েছে। আমাদের যদি কোনো অঙ্কের মধ্যে পুত্র এবং কন্যা থাকে, পুত্র এবং কন্যা থাকে, সেটা হানাফিতে হোক আর 1961 হোক, তাহলে পুত্র কন্যা একত্রে অবশেষ প্রাপক হবে। আর শুধু যদি কন্যা থাকে, যদি সংখ্যায় 1 জন হয়, তাহলে পাবে 2 ভাগের 1, আর যদি সংখ্যায় একাধিক হয় তাহলে পাবে 3 ভাগের 2। এই কন্যা কিন্তু সুনির্দিষ্ট অংশীদার, বাট যদি কোনো অঙ্কের মধ্যে পুত্র কন্যা একত্রে থাকে, তাহলে পুত্র কন্যা কি হবে? অবশেষ প্রাপক। আমরা এখানে লিখব সুতরাং বন্টনকৃত মোট সম্পত্তি, আমি এই পাশে লিখতেছি যেহেতু আজকে অংশীদার অনেকজন, আমরা এই পাশে লিখলাম সুতরাং বন্টনকৃত মোট সম্পত্তি 6 ভাগের 1 যোগ 4 ভাগের 1
যোগ 6/1 অংশ ইকুয়াল টু লসাগু আমাদের 12, 6 দুগুণে 12, 3 4 12, 6 দুগুণে 12। আমরা কি লিখলাম এখানে যে সুতরাং বন্টনকৃত মোট সম্পত্তি আমাদের কত আছে 6/1 যেটা পিতা পেয়েছে, 4/1 যেটা স্বামী পেয়েছে এবং 6/1 যেটা মাতা পেয়েছে। আমরা হলো 6 4 এবং 6 লসাগু নিলাম কত 12। ওখানে আমরা লিখছি 6 দুগুণে 12, 3 4 12, আবার 6 দুগুণে কত 12। তাহলে 4 2 আর 2 4 আর 3 7 বা 2 আর 3 5 আর 2 কত 7, 12 কত 7 অংশ। আমরা কিভাবে বুঝবো যে স্যার অবশিষ্ট সম্পত্তি আছে যদি লব ছোট হয়, যদি কি হয় লব ছোট হয়? আমরা লিখছি সুতরাং অবশিষ্ট সম্পত্তি 1 বিয়োগ 12/7 অংশ। আমাদের লসাগু কত 12, আমরা লিখছি 12 - 7, 12 কত 5 অংশ। এই 12/5 অংশ সম্পত্তি কে পাবে? আমরা এখানে লিখছিলাম যে অবশেষ প্রাপক, আর অবশেষ প্রাপককে পুত্র এবং কন্যা। আমরা এখানে লিখব উক্ত অবশিষ্ট সম্পত্তি অবশেষ প্রাপক হিসাবে পুত্র ও কন্যা 2:1 অনুপাতে পাবে। আমরা কি লিখব? উক্ত অবশিষ্ট সম্পত্তি অবশেষ প্রাপক হিসাবে পাবে। আমরা ছোট্ট একটা নোট লিখে দিলাম যে উক্ত অবশিষ্ট সম্পত্তি অবশেষ প্রাপক হিসাবে পুত্র ও কন্যা 2:1 অনুপাতে পাবে। আমরা লিখব এক পুত্র পায় 2 ভাগ, এক কন্যা পায় 1 ভাগ, 3 ভাগ। আমরা কি লিখলাম যে এক পুত্র পায় 2 ভাগ, এক কন্যা পায় 1 ভাগ, এগুলো কত ভাগ? 3 ভাগ। তাহলে আমাদের অবশিষ্ট যে সম্পত্তি 12/5, এই 12/5 অংশ সম্পত্তি কে আমরা 3 দা ভাগ করে 2 দা গুণ দিব, যেটা পাবে সেটা এক পুত্র। আবার 3 দা ভাগ করে 1 দা গুণ করলে যেটা পাবে সেটা কি এক কন্যা। তাহলে আমরা লিখি এক পুত্র পায়, সুতরাং এক পুত্র পায় ইকুয়াল টু 12/5 ভাগ 3 গুণন 2 অংশ ইকুয়াল টু 12/5 গুণন 3/1 গুণন 2 অংশ 36/10 অংশ। 36 কত 10 অংশ। বলছে যে 12/5 ভাগ 3 গুণন 2 অংশ লিখছি আমরা 12/5 গুণন 3/1 গুণন 2 অংশ এগুলো 12 কত 10 অংশ। কে পায়? এক পুত্র। যদি এক পুত্র এটা পায় তাহলে এক কন্যা পায়, খুব সহজ। আমরা লিখব সুতরাং এক কন্যা পায়, সুতরাং এক কন্যা পায় ইকুয়াল টু 12/5 ভাগ 3 গুণন 1 অংশ is equal to 12/5 গুণন 3/1 গুণন 1 অংশ 36/5 অংশ। 36 কত 5 অংশ। আমরা কি লিখলাম? আমরা প্রথমেই যারা অংশীদার এই অংশগুলো আমরা কি করলাম? ভাগ করে দিলাম। এই অংশগুলো আমরা ভাগ করে দিয়ে আমরা বন্টন করলাম। সুতরাং বন্টনকৃত মোট সম্পত্তি
6/1 যোগ 4/1 যোগ 6/1 অংশ, লসাগু পাইলাম আমরা 12, 2 যোগ 3 যোগ 2 অংশ, 12/7 অংশ। আমরা লিখছি অবশিষ্ট সম্পত্তি 1 বিয়োগ 12/7 অংশ, লসাগু আমাদের 12, 12 বিয়োগ 7, 12 কত 5 অংশ। উক্ত অবশিষ্ট সম্পত্তি অবশেষ প্রাপক হিসাবে পুত্র ও কন্যা 2:1 অনুপাতে পাবে। আমরা এখানে লিখছি যে এক পুত্র পায় 2 ভাগ, এক কন্যা পায় 1 ভাগ, আমাদের টোটাল 3 ভাগ। এক পুত্র পায় 12/5 ভাগ 3 গুণন 2, 12/5 গুণন 3/1 গুণন 2, 12/10 36/10 অংশ। আমরা লিখছি এক কন্যা পায় 12/5 ভাগ 3 গুণন 1, 12/5 গুণন 3/1 গুণন 1 ইকুয়াল টু আমরা 36/5 অংশ। আমাদের এক কন্যা এবং এক পুত্র পেয়েছি। আমরা শেষ অঙ্ক, আমরা অঙ্কটা ফিনিশিং দিয়ে এইভাবে আমরা এটার পরে এখানে চলে আসবো। আমরা লিখি সুতরাং পিতা 6/1 বা 36/6 অংশ, স্বামী 4/1 বা 36/9 অংশ, মাতা 6/1 বা 36/6 অংশ। এক পুত্র সমান সমান 36/10 অংশ, এক কন্যা 36/5 অংশ, 36/36 অংশ, এক সল। আমরা প্রথম পার্টটা আমরা শেষ করলাম হানাফি নিয়ম বা হানাফি বিধি, হানাফি নিয়ম বা হানাফি বিধি বা শরিয়া আইন বা সুন্নি আইন, আপনি যেটাই বলেন না কেন। আমরা ওখানে লিখলাম যে আমরা এই লিখছিলাম রুকিয়া বেগমের মোট সম্পত্তির পরিমাণ 1, আমরা বের করলাম কত 1। আমাদের এটা প্রথম পার্ট, এটা দ্বিতীয় পার্ট, আর এটা কি আমাদের ফিনিশিং দা তৃতীয় পার্ট। আমরা প্রশ্নটা আবার একটু বলে অঙ্কটা শুরু করতেছি। প্রশ্নটা আবার একটু বলে আমাদের চাঁদপুর ল কলেজ থেকে একজন জয়েন করেছে যে নাসরিন আক্তার। এরকম ভাবে আমরা আপনারা একটু শেয়ার করলে আমাদের পেজটা অবশ্যই আমরা সবাই যাতে দেখতে পাই, এটা একটু খেয়াল রাখবেন যাতে সবাই আমরা করতে পারি। আমাকে একজন সাজেশন দিয়েছেন, প্রথম এই অবশিষ্ট সম্পত্তিকে 3 দ্বারা ভাগ করলে এক কন্যার অংশ বের করলে ভালো হতো, যা বের হবে তাকে 2 দ্বারা গুণ করলে সহজ হতো। হ্যাঁ ঠিক আছে আপনার কথা, কিন্তু সব বিষয়ে যদি আমরা নিচের ক্লাসের দিকে চলে যাই হবে না। আমি যে নিয়মটা করলাম এটা হচ্ছে ডিএফ মোল্লা। এটা কি মোল্লা? ডিএফ মোল্লা, মুসলিম আইনের একজন জনক। আমরা গত ক্লাসে আইনের একটা সংজ্ঞা দিয়েছিলাম জন অস্টিন। এই মুসলিম আইনের একজন জনক আছে স্যার ডিএফ মোল্লা। আমরা এই বইটা আপনাদের দেখালাম এই কারণে, উনি আমাকে প্রশ্নগুলো তার আগে এক কন্যা বের করে 2 দ্বারা গুণ দিলে হতো। আমরা একটা নিয়মকে অনুসরণ করব, এই ডিএফ মোল্লা। আপনারা যদি কেউ মুসলিম আইনের বই কিনতে চান আপাতত MA আওয়াল এই বইটা কিনতে পারেন, এই বইটা ভালো, আমি দেখছি এই বইটা ভালো লিখছে। তো আজকে ওনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি এই কথাটা বললাম যে ডিএফ মোল্লা, আমরা যেই নিয়মটা অনুসরণ করতেছি ইচ্ছা মতো আপনি অঙ্ক বানালেই হবে না, আমরা একটা নিয়ম ফলো করি, যেহেতু একটা নিয়ম ফলো করি এবং স্ট্রাকচারটা ওইরকমই, আপনাকে ওইভাবে চলতে হবে। মুসলিম আইনে কোন অঙ্কের মধ্যে আপনি কাটাকাটি করার সিস্টেম নেই, কাটতে পারবেন না। হ্যাঁ, এই কারণে এই নিয়মটা কি করতে হবে, আপনাকে ফলো করতে হবে। যদি আপনি করেন এটা আপনার একান্ত নিজস্ব, এটাই করতে হবে এরকম না, এটা কোনো আইন না। আমাদের যে 30 পারা কোরআন, মানে 30টা একটা কোরআন শরীফ 30টা পারা, এটা হলো আইন, এটা হলো কোরআন, এটা একটা আইন। এখানে কাল কিয়ামত পর্যন্ত জের জবর পেশের কোনো পরিবর্তন হবে না এবং কেউ করতে পারবে না। এখন অনেক হাফেজ আছে যে ঠিক আছে আমি একটা লাইন এর সাথে অ্যাড করে দিয়ে দিলাম, আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আপনি একাই পারবেন। আর বাকি যারা আছে, যারা হাফেজ আছে বা যারা এই সিনার মধ্যে এই 30 পারা কোরআন ধরে রাখছে, তারা কিন্তু পরিবর্তন করবে না। আপনি একা পরিবর্তন করে কোনো লাভ নেই।
কোনো লাভ নাই। সো নিয়মটাকে আপনাকে অনুসরণ করতে হবে যে আমি কোন নিয়মটা ফলো করব। যেহেতু আমরা মুসলিমানের স্ট্রাকচার দাঁড় করেছে ডিএফ মোল্লা, স্যার ডিএফ মোল্লা, সেই কারণে আমরা এই অঙ্কগুলি ওনার প্যাটার্নে করার চেষ্টা করব। আপনি ভিন্নভাবে করতে পারেন, কোনো আপত্তি নাই। আমি আমার সিস্টেমটা ফলো করতেছি, যদি আপনার কাছে মনে হয় সহজ, আপনি সহজভাবে করতে পারবেন। যদি আরো সহজ নিয়ম থাকে সেটাও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে একটা নিয়মই করাই ভালো, একটা নিয়ম করলে দেখা যায় যে সবগুলো অঙ্কের প্যাটার্নটা একই রকম হবে। আমরা এই যে আলোচ্য যে অঙ্কটা প্রথম পার্টটা আমি আবার বলতেছি, যারা খাতা কলম নিয়ে লিখেছেন তারা একটু মিলাবেন, আর যারা লেখেন নাই তারা আমার কথাটুকু একটু মনোযোগ দিয়ে শুনলে হবে। আমার আজকে আলোচ্য অঙ্ক ছিল রুকিয়া বেগম মারা যাওয়ার সময় রেখে যান তার পিতা, স্বামী, মাতা, 2 আপন বোন, পিতামহ, 1 পুত্র 1 কন্যা এবং মৃত পুত্রের পুত্র। 1 পুত্র জায়গায় পরীক্ষাতে বলতে পারে 1 ছেলে 1 মেয়ে, মৃত ছেলের ছেলে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। বলছে রহিমা বেগমের সম্পত্তি হানাফি বিধি এবং 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুসারে তার উত্তরাধিকারীদের মধ্যে কি করো, বন্টন করো। আমরা অঙ্কটা এইভাবে শুরু করছি যে হানাফি নিয়ম অনুসারে মনে করি রুকিয়া বেগমের মোট সম্পত্তির পরিমাণ 1। লিখে আমরা লিখছি প্রথম আছে পিতা, পিতা 6 ভাগের 1 অংশ অংশীদার হিসাবে। আমরা লিখছি পিতার পরে লিখলাম আমরা স্বামী 4 ভাগের 1 অংশ অংশীদার হিসাবে। আমরা লিখছি মাতা 6 ভাগের 1 অংশ অংশীদার হিসাবে। লিখছি 2 আপন বোন 0 সন্তান থাকায় বঞ্চিত। আমরা লিখছি পিতামহ 0 পিতা থাকায় বঞ্চিত। লিখছি 1 পুত্র 1 কন্যা অবশেষ প্রাপক। আমরা লিখছি মৃত পুত্রের পুত্র 0। যেহেতু হানাফি নিয়ম করতেছি, মৃত পুত্রের পুত্র এই সম্পত্তির কোনো অংশীদার হবে না, হানাফি নিয়মে সে কোনো সম্পত্তি পাবে না। আমরা লিখছি সুতরাং বন্টনকৃত মোট সম্পত্তি 6 ভাগের 1 যোগ 4 ভাগের 1 যোগ 6 ভাগের 1 অংশ। আমরা দশক 12 লিখছি 2 যোগ 3 যোগ 2 অংশ। আমরা লিখছি 12 ভাগের 7 অংশ। সুতরাং অবশিষ্ট সম্পত্তি 1 বিয়োগ 12 ভাগের 7 অংশ, দশক 12 12 বিয়োগ 7 অংশ 12 ভাগের 5 অংশ। আমরা লিখছি উক্ত অবশিষ্ট সম্পত্তি অবশেষ প্রাপক হিসাবে পুত্র ও কন্যা 2:1 অনুপাতে পাবে। আমরা লিখছি 1 পুত্র পায় 2 ভাগ, 1 কন্যা পায় 1 ভাগ, যোগ করে আমরা লিখছি কয় ভাগ, 3 ভাগ। আমরা লিখছি সুতরাং 1 পুত্র পায়, আমার অবশিষ্ট সম্পত্তি কত, 12 ভাগের 5 ভাগ 3 গুণন 2, পুত্রের অংশ কত 2 গুণন 2। আমরা লিখছি 12 ভাগের 5 গুণন 3 ভাগের 1 গুণন 2 36 ভাগের 10 অংশ। আমরা লিখছি 1 কন্যা পায়, অবশিষ্ট সম্পত্তি কত আমাদের 12 ভাগের 5 ভাগ 3 গুণন 1, 12 ভাগের 5 গুণন 3 ভাগের 1 গুণন 1 36 ভাগের কত 5 অংশ। আমরা অঙ্কটা ফিনিশিং দিচ্ছি এইভাবে যে পিতা 6 ভাগের 1 বা 36 ভাগের 6 অংশ, স্বামী 4 ভাগের 1 বা 36 ভাগের 9 অংশ। আমরা লিখছি মাতা 6 ভাগের 1 বা 36 ভাগের 6 অংশ। আমরা লিখছি 1 পুত্র 36 ভাগের 10 অংশ, 1 কন্যা 36 ভাগের কত 5 অংশ। সমান সমান যদি আমরা লবগুলা যোগ করি 36/36 ইকুয়াল টু কত 1। আমরা লিখব কি সলভ। প্রথম পার্টটা আমাদের শেষ। আমরা দ্বিতীয় পার্টটা শুরু করব যে 1961 সাল অনুসারে। আমরা লিখব যে 1961 সাল অনুসারে। আমরা লিখব মনে করি রুকিয়া বেগমের মোট সম্পত্তির পরিমাণ কত 1। এই পর্যন্ত আমাদের ঠিক থাকবে। আমরা কি লিখছি এখানে,
1961 সাল অনুসারে বা অনুযায়ী আমরা লিখছি, মনে করি রুকিয়া বেগমের মোট সম্পত্তির পরিমাণ কত? 1। লিখে আমরা লিখছি পিতা 6/1 অংশীদার হিসাবে, আমরা লিখছি স্বামী 4/1 অংশীদার হিসাবে, আমরা লিখছি মাতা 6/1 অংশীদার হিসাবে। আমরা এখানে লিখছি 2 আপন বোন শূন্য, সন্তান থাকায় বঞ্চিত, পিতা মহাশূন্য, সন্তান পিতা থাকায় বঞ্চিত। শুধুমাত্র পরিবর্তন হয়েছে পুত্রের পুত্র। কি পরিবর্তন হয়েছে? পুত্রের পুত্র। আমরা বলছি 1 পুত্র 1 কন্যা, মৃত পুত্রের পুত্র। দ্যাট মিন্স রুকিয়া বেগম যখন মারা যাওয়া উনি জীবদ্দশায় ওনার একটা ছেলে মৃত্যু হয়েছে এবং ওই ছেলে একটা ছেলে আছে। দ্যাট মিন্স রুকিয়া বেগমের দুইটা পুত্র ছিল আর 1 কন্যা। তাহলে এখানে বলছে যে তার জীবদ্দশায়, এই রুকিয়া বেগমের জীবদ্দশায় এই পুত্র মারা গিয়েছে এবং এই পুত্র কি ছিল? একটা পুত্র ছিল। তাহলে দুইটা অঙ্কের মধ্যে হানাফি নিয়ম এবং 1961 এর মধ্যে পার্থক্য কি? যে মৃত পুত্রের পুত্র সম্পত্তি পাবে আর হানাফিতে মৃত পুত্রের পুত্র সম্পত্তি পাবে না। তাহলে আমাদের আলোচ্য সমস্যায় এখানে পাইলাম কি? 1 পুত্র 1 কন্যা এবং মৃত পুত্রের পুত্র, এই 3 জন মিলে এখন কি হবে? অবশেষ প্রাপক। আমরা ওইটার মতো লিখি। সুতরাং বন্টনকৃত মোট সম্পত্তি সুতরাং বন্টনকৃত মোট সম্পত্তি 6/1 যোগ 4/1 যোগ 6/1 অংশ। লসাগু আমাদের 12, 2 যোগ 3 যোগ 2 অংশ ইকুয়াল টু 12/7 অংশ। সুতরাং অবশিষ্ট সম্পত্তি 1 বিয়োগ 12/7 অংশ ইকুয়াল টু লসাগু 12 বিয়োগ 7 অংশ 12/5 অংশ। আমাদের হানাফি নিয়মের মধ্যে এটা হানাফি নিয়মের মধ্যে কি ছিল? এটা অবশিষ্ট ছিল। আর 1961 কি আছে? এটা অবশিষ্ট আছে। যেহেতু হানাফিতে এটা ছিল আর উপরের রেশিওগুলো ঠিক ছিল, আমরা এখন শুধুমাত্র এই অবশিষ্ট সম্পত্তি ভাগ হবে এই 3 জনের মধ্যে। অবশিষ্ট সম্পত্তি ভাগ হবে কয়জনের মধ্যে? 3 জনের মধ্যে। আর হানাফিতে ভাগ হয়েছিল 2 জনের মধ্যে। আমরা এই কারণে এখানে একটা নোট লিখতে হবে, উক্ত অবশিষ্ট সম্পত্তি অবশেষ প্রাপক হিসাবে পুত্র ও কন্যা 2:1 অনুপাতে পাবে। হানাফিতে আমরা যেই অংশটুকু লিখেছি ওই লিখে একটু মানে আরেকটু আগাইতে হবে সামনে। সেটা হলো যে উল্লেখ্য যে 1961 সালের মুসলিম পারিবারিক আইনের 4 ধারা মতে মৃত পুত্র জীবিত থাকলে যে সম্পত্তি পেত তা তার সন্তান পাবে। তাহলে আমরা এইটুকু লিখে আমরা লিখব উক্ত অবশিষ্ট সম্পত্তি অবশেষ প্রাপক হিসাবে পুত্র ও কন্যা 2:1 অনুপাতে পাবে। উক্ত অবশিষ্ট সম্পত্তি অবশেষ প্রাপক হিসাবে পুত্র ও কন্যা 2:1 অনুপাতে পাবে। উল্লেখ্য যে 1961 সালের মুসলিম পারিবারিক আইনের 4 ধারা মতে মৃত পুত্র জীবিত থাকলে যে সম্পত্তি পেত তা তার সন্তান পাবে। আমরা এইটুকু এই নোটটা আমরা এখানে নিচে লিখে দিব। আমরা আগে অনেকবার লিখেছি, এই কারণে আমি এখানে আর লিখে দিলাম না। আপনারা এই নিচে এই কথাটুকু লিখবেন। লিখে আমরা লিখব 1 পুত্র পায় ইকুয়াল টু 2 ভাগ। সুতরাং 2 পুত্র পায় ইকুয়াল টু 4 ভাগ। 2 পুত্র পায় 4। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার 2 পুত্র কোথায় পেয়েছেন? ওই যে মৃত পুত্রের পুত্র, আমরা বলছিলাম যে এখানে যে মৃত পুত্রের পুত্র, যেহেতু পুত্র এখানে পুত্র 2 পুত্র, এই কারণে আমরা বলছি যে 1 পুত্র পায় 2 ভাগ। সুতরাং 2 পুত্র পায় 4 ভাগ। 2 পুত্র কয় ভাগ? 4 ভাগ। আমরা লিখব 1 কন্যা পায় 1 ভাগ। সুতরাং 1 কন্যা পায় ইকুয়াল টু 1 ভাগ। আমরা যোগ দিলে কত ভাগ হবে?
5 ভাগ। ওই সময় আমরা হানাফি নিয়মে যে অঙ্কটা আলোচনা করেছিলাম ওইটার মধ্যে বলছিলাম 3 ভাগ, আর এখানে হচ্ছে আমাদের কয় ভাগ? 5 ভাগ। আমরা লিখি সুতরাং 1 পুত্র পায় ইকুয়াল টু আমাদের অবশিষ্ট আছে কত? 12 ভাগের 5 ভাগ 5 গুণন 2 অংশ ইকুয়াল টু 12 ভাগের 5 গুণন 5 ভাগের 1 গুণন 2 অংশ 60 ভাগের 10 অংশ। আমরা এই পার্টটুকু একটু দেখলে আমাদের অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা কি বলছিলাম? 1 পুত্র পায় 12 ভাগের 5 ভাগ 5 গুণন 2 অংশ, 12 ভাগের 5 গুণন 5 ভাগের 1 গুণন 2 অংশ ইকুয়াল টু 12 ভাগের কত? 60 অংশ। আমরা যেহেতু 1 পুত্র আছে, তারপরে আমাদের কি আছে? 1 কন্যা। আমরা তারপরে 1 কন্যা বের করব। দেখবো আমরা 1 কন্যা পাই, সুতরাং 1 কন্যা পাই ইকুয়াল টু 12 ভাগের 5 ভাগ 5 গুণন 1 অংশ ইকুয়াল টু 12 ভাগের 5 গুণন 5 ভাগের 1 গুণন 1 অংশ ইকুয়াল টু 60 ভাগের 5 অংশ। 60 ভাগের কত? 5 অংশ। তারপর কি আছে আমাদের? মৃত পুত্রের পুত্র। আমরা লিখব সুতরাং মৃত পুত্রের পুত্র, ব্রেকেট দিয়ে লিখব 1 পুত্রের সমান 1 পুত্রের সমান পাই ইকুয়াল টু 60 ভাগের 10 অংশ। যেহেতু আমরা 1 পুত্র উপরে বের করে ফেলছি 60 ভাগের 10, এখানে হচ্ছে মৃত পুত্রের পুত্র ব্রেকেটে 1 পুত্রের সমান পাই 60 ভাগের কত? 10 অংশ। আমরা এইবার অঙ্কটাকে এইভাবে ফিনিশিং দিচ্ছি। সুতরাং আমাদের প্রথম কে ছিল? পিতা। পিতা ইকুয়াল টু 6 ভাগের 1 বা 60 ভাগের 10 অংশ। তারপরে স্বামী 4 ভাগের 1 বা 60 ভাগের 15 অংশ। মাতা 6 ভাগের 1 বা 60 ভাগের 10 অংশ। তারপরে আমরা লিখব 1 পুত্র ইকুয়াল টু 60 ভাগের 10 অংশ, 1 কন্যা 60 ভাগের 5 অংশ, মৃত পুত্রের পুত্র 60 ভাগের 10 অংশ। আমরা যদি লব গুলা যোগ করি 10 আর 15 25 আর 10 35 আর 10 45 আর 5 50 আর 10 কত? 60। আমরা লিখব 60 ভাগের 60 অংশ ইকুয়াল টু 1 সলভ। আমরা দ্বিতীয় পার্টটা শেষ করে ফেললাম। আমাদের প্রশ্ন ছিল রুকিয়া বেগম মারা যাওয়ার সময় রেখে যান তার পিতা, স্বামী, মাতা, তারপর বলছি আমরা 2 আপন বোন, পিতামহ, 1 পুত্র, 1 কন্যা এবং মৃত পুত্রের পুত্র। হানাফি নিয়ম অনুসারে রুকিয়া বেগমের সম্পত্তি তার ওয়ারিশগণের মধ্যে বন্টন করা এবং 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুসারে তার সম্পত্তি তার ওয়ারিশগণের মধ্যে বন্টন করা। আমরা প্রথম হানাফি নিয়মটা করেছি, এখন আমরা করলাম 1961। আমরা প্রথমে লিখছি 1961 সাল অনুসারে লিখে আমরা লিখছি মনে করি রুকিয়া বেগমের মোট সম্পত্তির পরিমাণ কত? 1। আমরা লিখছি পিতা 6 ভাগের 1 অংশ অংশীদার হিসাবে। আমরা লিখছি স্বামী 4 ভাগের 1 অংশ অংশীদার হিসাবে। আমরা লিখছি মাতা 6 ভাগের 1 অংশ অংশীদার হিসাবে। লিখছি 2 আপন বোন 0 সন্তান থাকায় বঞ্চিত। লিখছি পিতামহ 0 পিতা থাকায় বঞ্চিত। 1 পুত্র 1 কন্যা এবং মৃত পুত্রের পুত্র অবশেষ প্রাপক। সুতরাং বন্টনকৃত মোট সম্পত্তি 6 ভাগের 1 যোগ 4 ভাগের 1 যোগ 6 ভাগের 1 অংশ
আমাদের লসাগু হয়েছে 12, আমরা যদি 2 যোগ 3 যোগ 2, 12 ভাগের কত 7 অংশ। সুতরাং অবশিষ্ট সম্পত্তি 1 বিয়োগ 12 ভাগের 7 অংশ, লসাগু আমাদের 12, 12 বিয়োগ 7 অংশ, 12 ভাগের কত 5 অংশ। আমরা নিচে একটা নোট লিখছি, উক্ত অবশিষ্ট সম্পত্তি অবশেষ প্রাপক হিসাবে পুত্র ও কন্যা 2:1 অনুপাতে পাবে। উল্লেখ্য যে 1961 সালের মুসলিম পারিবারিক আইনের 4 ধারা মতে মৃত পুত্র জীবিত থাকলে যে সম্পত্তি পেত তারা তার সন্তান পাবে। আমরা লিখছি 1 পুত্র পায় 2 ভাগ, সুতরাং 2 পুত্র পায় 4 ভাগ, 1 কন্যা পায় 1 ভাগ, সুতরাং 1 কন্যা পায় 1 ভাগ। টোটাল আমাদের কয় ভাগ? 5 ভাগ। আমরা লিখছি সুতরাং 1 পুত্র পায় 12 ভাগের 5 ভাগ 5 গুণন 2, 12 ভাগের 5 গুণন 5 ভাগের 1 গুণন 2, আমরা লিখছি 60 ভাগের 10 অংশ। আমরা 1 কন্যা পায় 12 ভাগের 5 ভাগ 5 গুণন 1, 12 ভাগের 5 গুণন 5 ভাগের 1 গুণন 1 ইকুয়াল টু 60 ভাগের 5 অংশ। আমরা লিখছি মৃত পুত্রের পুত্র ব্রেকেট দিয়ে লিখছি 1 পুত্রের সমান পায় 60 ভাগের কত 10 অংশ। আমরা অঙ্কটাকে ফিনিশিং দিচ্ছি এইভাবে, সুতরাং পিতা 6 ভাগের 1 বা 60 ভাগের 10 অংশ, 6 ভাগের 1 যেই কথা, 60 ভাগের 10 একই কথা। আমরা লিখছি স্বামী 4 ভাগের 1 বা 60 ভাগের 15 অংশ, লিখছি আমরা মাতা 6 ভাগের 1 বা 60 ভাগের 10 অংশ। তারপরে আমরা লিখছি 1 পুত্র 60 ভাগের 10 অংশ, 1 কন্যা 60 ভাগের 5 অংশ, মৃত পুত্রের পুত্র 60 ভাগের 10 অংশ ইকুয়াল টু 60/60 ইকুয়াল টু 1 সলভ। আমরা মনে করি যে এই যে আলোচ্য যে অঙ্কটা আপনারা যারা অনলাইন ভিত্তিক ক্লাসটা করেন, যদি একটু মনোযোগী হন তাহলে অবশ্যই এটা পারার কথা। আর আমরা যখন ইনশাল্লাহ ফেব্রুয়ারি থেকে ফিজিক্যালি ক্লাস নিব, হয়তো অনেকে বঞ্চিত হবেন, বা বাইরের যে ল কলেজগুলি আছে যারা আপনি শুনতেছেন হয়তো শুনতে পাবেন না, কিন্তু অনলাইনে ক্লাসটা করলে আমাদের জন্য যেমন সুবিধা আছে এমন অসুবিধাও কম না। আপনি যে কোনো কাজে যখনই সুবিধা থাকবে তার মধ্যে অসুবিধাও থাকবে। যেমন অনলাইনে যদি আজকে আমাদের বঙ্গবন্ধু ল কলেজের স্টুডেন্ট হয়তো আমরা এটা যেভাবে হোক আদায় করতে পারতাম, আর এখন এই মুহূর্তে কিন্তু আমরা আদায় করতে পারতেছি না। হয়তো তাদের কিছু প্রশ্ন থাকবে যে স্যার এটা এরকম হইলো কেন, এরকম দরকার ছিল, বা এটা হলে আমরা সহজে বুঝতাম, বা তাদের মনের ইচ্ছা তাদের মনের আকাঙ্ক্ষা এটা কিন্তু সহজে বোঝা যাইতো। যেমন আমরা প্রথমে বলছি যে কোনো কাজ আমাদের বর্তমান সমাজে অথবা বাস্তবতার নিরীক্ষে আমার বিগত 12 বছর অভিজ্ঞতায় আইনের আলোকে আমি বলতেছি, বা কোর্টের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। আজকে আমি প্রথমে তালাকের একটা প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম আপনাদেরকে, তালাক কাকে বলে, তালাকের শ্রেণী বিভাগ। এই তালাক পড়াইতে যে আমি ছোট্ট একটা গল্প বলেছিলাম, এই গল্প থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি, আমাদের কোনো সংসারে কিন্তু কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর কমতি নাই, তারপরে কিন্তু ছোট ছোট কিছু বিভেদ দেখা দেয়, হ্যাঁ, যেই কারণে কিন্তু অনেক বড় ধরনের জটিলতা দেখা দেয়। আর সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো সে তালাকটা। তালাক সবচেয়ে কি নিকৃষ্ট কাজ আমাদের ইসলাম ধর্মের মধ্যে আছে এবং আমাদের মধ্যে আছে। এই কারণে যদি এই সমস্যাগুলো থেকে আমরা পরিত্রাণ চাই, অবশ্যই সুখের কিছু অসুখ আমাদের যে সুখ, এই সুখের কিছু অসুখটাকে আমরা করবো, আপনার কি বলবো, এটাকে দূরে সরে রাখবো, তাহলে আমরা আমাদের মতো করে আগাইতে পারবো। এই কারণে ওই দিকগুলো আপনারা পাবেন। যদি আপনারা অ্যাডভোকেট হয়ে যান, আপনার কোর্টে যাবেন, তখন অনেকগুলি সমস্যা আসবে। যেমন সিম্পল, আমি প্রথমে বলছিলাম যে টাঙ্গাইল ল কলেজে আমি গিয়েছিলাম এক্সটার্নাল হিসেবে গত বছর। ওখানে অনেক স্টুডেন্টদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে পারিবারিক আদালতে কত প্রকারের মামলা হয় এবং কি কি মামলা পারিবারিক আদালতে হয়। আসলে আমরা তো ক্লাস করি না, আমরা যারা স্টুডেন্টরা ভাবছি লতে ভর্তি হইলাম, কিন্তু অনেক স্টুডেন্ট আছে ল সেকেন্ড ক্লাস পেয়েও ওই ল কলেজের প্রিন্সিপালের নাম জানে না। এটা কিন্তু ঠিক না। একটা প্রতিষ্ঠানে আপনি পড়ে যদি ওই প্রিন্সিপাল স্যার নাম না জানেন, এটা কিন্তু প্রাইমারি স্কুলের হেডমাস্টার নাম আপনাকে জিজ্ঞেস করবে না, হাই স্কুলের হেডমাস্টার নাম জিজ্ঞেস করবে। আপনি বাইরে বোর্ডে যান, অবশ্যই জিজ্ঞেস করবে যে আপনি কোন প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ডিগ্রি, যেটা LLB ডিগ্রি নিয়েছেন, এবং এই প্রতিষ্ঠানের প্রধানের নাম কি। তো ওই নামটা অ্যাটলিস্ট আমরা যেখানে আছি, যে কলেজে ভর্তি, ওই প্রতিষ্ঠানের নাম, পাশাপাশি ওই কলেজের আরো 2-4 জন শিক্ষকের নাম যদি আপনাদের মনে থাকে, এবং মনে রাখবেন যে এই প্রশ্নগুলো হঠাৎ করে চলে আসতে পারে। যে তুমি ধানমন্ডি ল কলেজ থেকে পাশ করেছো, বলো ধানমন্ডি ল কলেজ কোথায় অবস্থিত। অনেকে এটা আমরা জানি না কোন জায়গায় ধানমন্ডি ল কলেজ। সেই কারণে ওই প্রতিষ্ঠানের প্রধান সহ আরো কিছু টিচারের নাম আপনাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা যখনই যেই ক্লাসটা করবো, এই ক্লাসে একটু মনোযোগ দিব। আজকে যে আমরা ফরাইজের
একটা ফারেন্স পড়াইছি, একটা অঙ্ক আলোচনা করেছি, ওই অঙ্কটা অবশ্যই আপনারা বাসায় 2-3 বার দেখবেন। বাসায় যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আমরা এটা পারবো। আর অঙ্কটা খুবই সহজ, এটা নার্ভাস হওয়ার কিছু নাই যে স্যার অনেক কঠিন। কঠিন না, আমি চেষ্টা করি যে সহজ করে বোঝানোর জন্য। তারপরে যদি আপনারা না বুঝেন তাহলে আমি মনে করব সেটা আমার ব্যর্থতা, আপনাদের না। আর তারপরে ফিজিক্যালি যখন আমরা ক্লাসগুলা করব, অনেকে অনেক রকম প্রশ্ন আপনারা করতে পারবেন, কিন্তু এখানে তো প্রশ্ন করার ওইরকম কোনো সুযোগ আপাতত নাই। তারপরে যারা টুকটাক প্রশ্ন করেন আমি চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য। আর যখন আমরা ক্লাসগুলো রেগুলার করব তখন অবশ্যই আপনারা ওই প্রশ্নগুলো ক্লাসে করার সুযোগ পাবেন, সেটা কোর্ট রিলেটেড প্রশ্ন হোক অথবা অন্য যে কোনো প্রশ্ন, আইন আমাদের এই ল সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমরা করতে পারবো। আমরা লাইনচ্যুত হয়ে গেছিলাম যেখানে আসলাম পারিবারিক আদালতে কত প্রকারের মামলা হয়। আমরা বলছিলাম যে পারিবারিক আদালতে 5 প্রকারের মামলা হয়। পারিবারিক আদালতে কত প্রকারের মামলা হয়? 5 প্রকার। 1 নম্বর বলছিলাম বিবাহ বিচ্ছেদ। বিবাহ বিচ্ছেদ। আমরা বলছিলাম দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, দেনমোহরের মামলা, ভরণ পোষণের মামলা এবং শিশুদের অভিভাবকত্ব। এই 5 প্রকারের মামলা হবে পারিবারিক আদালতে। প্রশ্ন আসতে পারে পারিবারিক আদালতের বিচারকের নাম কি, বা যিনি বিচার করেন তার ডেজিগনেশন কি, পদমর্যাদা কি? আমরা বলবো ওনাকে বলা হয় সহকারী জজ ও পারিবারিক আদালত। সহকারী জজ ও পারিবারিক আদালত। অনেক ক্ষেত্রে আমরা অনেক স্টুডেন্ট মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হয়ে যায় যে স্যার আমরা যখন এখতিয়ার পড়াই, দেওয়ানি আদালতের এখতিয়ার, দেওয়ানি আদালত 5 প্রকার: সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ। এই দেওয়ানি আদালতকে আমরা 5 ভাগে ভাগ করে ফেলছি ওখানে, যে সহকারী জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত এবং জেলা জজ আদালত। ওখানে আর্থিক এখতিয়ার বলা আছে যে সহকারী জেলা জজ আদালতের আর্থিক এখতিয়ার হলো 1 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত। যদি 1 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত মামলা হয় তাহলে সহকারী জজ আদালতে আমরা মামলা দায়ের করতে পারবো। আর যদি 1 টাকা থেকে 4 লাখ টাকা হয় তাহলে সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করা যাবে। আর 4 লক্ষ 1 টাকা থেকে অসীম যত হবে, যত বড় অ্যামাউন্ট হোক, যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ের করা যাবে। প্রশ্ন আসতে পারে তাহলে স্যার অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজে কত টাকার মামলা করব? বলতেছে না, অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজের কোনো আর্থিক এখতিয়ার নাই, তবে জেলা জজ আদালতের আপিল এখতিয়ার আছে 5 লক্ষ টাকা পর্যন্ত। এখন অতিরিক্ত জেলা জজের কোনো এখতিয়ার নাই, যদি জেলা জজ আদালত তাকে দায়িত্ব দেয় তাহলে সে তার মতো করে জেলা জজ হিসেবে সেই দায়িত্ব সে কি করতে পারবে? পালন করতে পারবে। এই ক্ষেত্রে দেখা যায় যে একটা বিবাহের দেনমোহর ধার্য করা হয়েছে 10 লক্ষ টাকা। তাহলে আজকে যেই কোর্টে বিচারক বিচার করতেছে ওই কোর্টের নাম হলো সহকারী জজ ও পারিবারিক আদালত। তাহলে সহকারী জজ ও পারিবারিক আদালত যেহেতু তার নাম দেওয়া আছে, উনি তো সহকারী জজ, তাহলে তার তো এখতিয়ার আছে 1 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত। তাহলে উনি 10 লক্ষ টাকা মামলার বিচার কার্য কিভাবে পরিচালনা করবেন? ওখানে বলে দিছে যে দেনমোহরের ক্ষেত্রে যত খুশি তত টাকার মামলা সে বিচার কার্য পরিচালনা করতে পারবেন। এর মধ্যে কোনো দরাবাধা নিয়ম বা বাধ্যবাধকতা নাই, সে মামলা এটা বিচার করতে পারবে। শুধুমাত্র পারিবারিক আদালতে এখতিয়ারের ক্ষেত্রে ওইটা মানে ওই দেওয়ানি কার্যবিধির এখতিয়ারের ক্ষেত্রে ওখানে বলে দিছে। আর পারিবারিক আদালতে 1 কোটি টাকা যদি দেনমোহর হয়, ওই 1 কোটি টাকা দেনমোহরের মামলাতেও সহকারী জজ বিচার কার্য পরিচালনা করতে পারবেন, এখানে কোনো বাধা নিষেধ নাই। আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা ছিল মুসলিম আইন এবং মুসলিমের একটা ফারাইজ। আমরা ছোট্ট একটা প্রশ্ন দিছিলাম যে তালাক কাকে বলে, তালাকের শ্রেণী বিভাগ, আর তারপরে আমরা এই ফারাইজটাতে চলে আসছিলাম। আমরা আজকে যে অঙ্কটা আমরা আলোচনা করলাম, আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন কিনা আমি জানি না, তারপরেও আমি চেষ্টা করছি যে বোঝানোর জন্য। আমাদের আজকের মুসলিম আইনের ক্লাসটা আমি এখনই শেষ করে দিব। আপনাদের কাছে আমার একটা সবিনয় অনুরোধ থাকবে, আমরা 4টা অঙ্ক আলোচনা করেছি ক্লাসে, এই 4টা অঙ্ক একটু নোট করে নেবেন। একটু নোট করে আমাদের পাশাপাশি 4টা